নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। 10ই জুলাই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে এটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, বর্তমানে যিনি দিল্লিতে আছেন, শেখ হাসিনা। টেলিফোনের সাক্ষাৎকার প্রায় 1 ঘন্টা ব্যাপী। শেখ হাসিনা বলেছেন যে ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরবেন, দিনক্ষণ কিছুই জানাননি, এবং তাঁর জমানা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনিও নাকি ফিরবেন, তারা আদালতে আত্মসমর্পণ করবেন। শেখ হাসিনা বলেছেন আমায় যদি মেরে দেয় তো দেবে, যদি গ্রেপ্তার করে করবে, কিন্তু আমি যাব, কারণ আমার দেশের আওয়ামী লীগের কর্মীরা, নেতারা, সমর্থকরা নিপীড়নের শিকার হচ্ছেন। এখন ইউনূসের অন্তর্বর্তী সরকার থেকে তারেক রহমানের বিএনপির সরকার ভারতকে বারবার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে শেখ হাসিনার প্রত্যার্পণ চেয়েছে, কিন্তু বিষয়টার মধ্যে কূটনৈতিক সম্পর্ক জড়িয়ে, জটিল বিষয়। অন্তর্বর্তী সরকারের তো কোনো বৈধতা ছিল না, ভারত সরকার সেটাকে গুরুত্ব দেয়নি, কিন্তু তারেক রহমানের সরকারও আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলে ভারত সরকারের কাছে অনুরোধ করেছে। তা শেখ হাসিনা বলেছেন হ্যাঁ, ওরা আমাকে ফেরাতে চাইছে, ভারত সরকারকে বারবার বলছে আমি যাব, আত্মসমর্পণ করব, যদি মরি আমার বাবা মার যেখানে সমাধি আছে তার পাশেই আমি সমাধিস্থ হব, যা হবে দেশের মাটিতে, এ পরবাসে আর রব না একা। একটু ঘুরিয়ে রবীন্দ্রনাথ। এখন প্রশ্ন হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে, তাকে বলেছে পলাতক। জুলাই অগাস্ট গণ অভ্যুত্থান ব্যর্থ করতে বলপ্রয়োগ করেছিলেন, বহু মানুষের মৃত্যু হয়েছে ইত্যাদি, সেগুলো আপনারা জানেন। এখন শেখ হাসিনা পলাতক কিভাবে হন? বাংলাদেশ সেনাবাহিনীর বিমান তাকে হিন্ডন বিমান ঘাঁটিতে পৌঁছে দিয়েছিল, তা তিনি বাংলাদেশ বিমান বাহিনীর বিমানে আসলেন দিল্লিতে, তা পলাতক কোথায় হলেন? বাংলাদেশের সেনা, তার প্রধান এখনো আছেন ওয়াকারুজ্জামান, তিনি দায়িত্ব নিয়ে শেখ হাসিনার সেফ প্যাসেজটা এনশিওর করেছেন, তাহলে তিনি পালিয়েছেন কেন? তারেক রহমানের সরকার সংবাদ মাধ্যমে আনঅফিশিয়ালি জানিয়েছে যে শেখ হাসিনার কোনো বক্তব্য, কোনো ভিডিও এবং রয়টার্সের সঙ্গে যে সাক্ষাৎকার সেগুলো প্রচার করা যাবে না, কারণ তিনি পলাতক। বাংলাদেশের আইনে নাকি এই পলাতক কেউ যদি অপরাধী হিসাবে বিবেচিত হন আদালতে, তার কোনো বক্তব্য প্রচার করা যায় না। এখন শেখ হাসিনা পলাতক হলেন কি করে? বাংলাদেশের সেনাবাহিনী তো তাকে পৌঁছে দিয়েছে দিল্লিতে। আচ্ছা, তারেক রহমান তো 17 বছর এই লন্ডনে ছিলেন, তিনি তো ভিডিও কনফারেন্সে, অনলাইনে বক্তৃতা করতেন, জনসভায় ভাষণ দিতেন, কই তখন তো কোনো বাধা আসেনি। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয়েছে, বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, জামাতের উল্কা সদৃশ উত্থান হয়েছে, কিন্তু যে কোনো নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও 33% ভোট পায়। আওয়ামী লীগের ভোটারদের একটা বড় অংশ যে নির্বাচন বাংলাদেশে হলো বিএনপিকে ভোট দিয়েছিল, কারণ বিএনপিও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আবার যখন শেখ হাসিনা দেশ ছাড়লেন, অন্তর্বর্তী সরকার, তখন আওয়ামী লীগের নিচের তলার কর্মী সমর্থকদের অনেকের পাশে দাঁড়িয়েছিলেন জামাতের নেতারা। তো আওয়ামী লীগের সমর্থকদের একটা অংশ আবার জামাতকেও ভোট দিয়েছিলেন, কারণ আওয়ামী লীগের নৌকা চিহ্ন নেই, তাদের কাছে অপশন কি? তাই শেখ হাসিনা যদি শেষ পর্যন্ত ফেরেন,
তাহলে কিন্তু এই উপমহাদেশের রাজনীতিতে আর একটা ঝড় বইবে। তারেক রহমানের সরকার শান্তিতে থাকতে পারবে না। একই বিএনপির সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক কোনো কালে মসৃণ ছিল না, আস্থার ঘাটতি ছিল। সেই খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, চট্টগ্রামে কর্ণফুলী জেটিতে কন্টেনার ভর্তি অস্ত্র এসেছিল উত্তর পূর্ব ভারতের জঙ্গিদের দেওয়ার জন্য। লুৎফুজ্জামান বাবর বিএনপির নেতা, তখন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন, এবং জামাতের সাবেক আমির তখন ছিলেন বাংলাদেশের শিল্পমন্ত্রী। অর্থাৎ বিএনপি জমানায় চট্টগ্রামে কর্ণফুলী জেটিতে কন্টেনার ভর্তি অস্ত্র এসেছিল ভারত বিরোধী জঙ্গিদের হাতে তুলে দেওয়ার জন্য। তারেক রহমানকে নরেন্দ্র মোদী উষ্ণ আমন্ত্রণ জানিয়েছেন। ঢাকাতে যিনি ক্ষমতাসীন হন তার প্রথম বিদেশ সফর হয় দিল্লি, কিন্তু তারেক রহমান প্রথমে গেলেন মালয়েশিয়া, সেখান থেকে গেলেন চীনে, 17টা চুক্তি সম্পাদন করলেন, তার মধ্যে তিস্তা মহানির্মাণ প্রকল্প ইত্যাদি। তাহলে ইউনূসের সময় ভারত বিরোধী অবস্থান যেটা নিয়েছিল অন্তর্বর্তী সরকার প্রকাশ্যে, কারণ ইউনূস নিজে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার, ও পাকিস্তানের কোলে দুলছিল। কিন্তু তারেক নির্বাচিত হয়েছেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ভোট দিয়েছেন আওয়ামী লীগের না থাকায়, যাতে জামাতের হাতে পুরো নিয়ন্ত্রণ চলে না যায়। তাই তারেক রহমানকে ভারসাম্যের খেলা খেলতে হচ্ছে। কট্টরপন্থীদের চাপের মুখে পড়ে তাকে ভারত বিরোধী অবস্থান নিতে হচ্ছে। আবার ভারতের সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকায় সরাসরি ইউনূসের মতো উগ্র ভারত বিরোধিতা তিনি করতে পারছেন না। দীনেশ ত্রিবেদীকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দিয়ে ভারত সরকার বাংলাদেশের রাষ্ট্রদূত করেছে। তাই যখন তখন পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে দীনেশটাকে ডেকে পাঠানো বা তার জবাব চাওয়া যাবে না। তার সাথে কথা বলতে গেলে বাংলাদেশ সরকারের ওই ক্যাবিনেট মন্ত্রী পর্যায়ের কাউকে নিয়োগ করতে হবে। আর যেহেতু ক্যাবিনেট মন্ত্রী পদমর্যাদার বাংলাদেশের ক্ষমতাসীন বিএনপি বিরোধী জামাত এবং সরকারি এস্টাবলিশমেন্টের মধ্যে দীনেশ ত্রিবেদীর কি বলবো আর কি অ্যাক্সেস অনেক বেশি হবে, এবং সরাসরি যেহেতু তিনি প্রাইম মিনিস্টারের মনোনীত, মানে নরেন্দ্র মোদীর, তাই এরা ব্যাক চ্যানেলের স্কোপ সবসময় খোলা থাকছে। এই প্রেক্ষিতে রয়টার্সকে দেয়া শেখ হাসিনার সাক্ষাৎকারটাকে কিন্তু দেখতে হবে। তিনি কবে ফিরবেন, কোথায় আত্মসমর্পণ করবেন কিচ্ছু বলেননি। তিনি বলেছেন ডিসেম্বরে ফিরব। শেখ হাসিনা এটা বলে কি জল মাপতে চাইছেন? তার এই ঘোষণায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি কোন খাতে প্রবাহিত হয় ভারত সরকার কিচ্ছু বলেনি, বাংলাদেশেও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। শেখ হাসিনা ফিরতে চাইলেই ওভাবে ফিরতে পারবেন না। প্রথম কথা, তার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, এবং তিনি যাতে যথাযোগ্য আইনি সুবিধা পান নিজের হয়ে সওয়াল করার জন্য, সেটাকেও এনশিওর করতে হবে। আমার ধারণা শেখ হাসিনা এটা বলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটা তরঙ্গ সৃষ্টি করেছেন, যাকে বললাম আপনি জল মাপতে চাইছেন। এবং আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতা যারা অনেকে গা ঢাকা দিয়ে আছেন, যারা অনেকে রাজনীতি ছেড়ে দিয়েছেন, তাদেরকে একটু উজ্জীবিত করা। কিন্তু তার এই ঘোষণার পরেই কিন্তু এই উপমহাদেশের রাজনীতি সরগরম হয়ে উঠেছে, এবং তারেক রহমানের সরকার সংবাদ মাধ্যমের উপর অঘোষিত নিষেধাজ্ঞা জারি করেছে, যাতে শেখ হাসিনার কোনো বক্তব্য তারা প্রচার না করে। আবার ভারত বাংলাদেশ সীমান্তের ঠিক কাছে নয়, বগুড়াতে টার্কির সহায়তায় ড্রোন কারখানা করছে বাংলাদেশ। আবার চিকেন নেকের অদূরে লালমনিহাটে পরিত্যক্ত এয়ার স্ট্রিপটাকে চাঙ্গা করার চেষ্টা করছে। টার্কি
পাকিস্তান এখন বাংলাদেশের প্রধান মদতদাতা। চীনের থেকে আধুনিক যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। তাহলে আমাদের পশ্চিম দিকে রোগ স্টেট পাকিস্তান আর পূর্ব দিকে এখন হোস্টাইল বাংলাদেশ। পাকিস্তান তো ৭১-এর মুক্তিযুদ্ধের পরাজয়, তাদের অঙ্গহানি মেনে নেয়নি। তারা সর্বতভাবে চেষ্টা করে বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতকে উত্তক্ত করতে, চিকেন নেকে হামলা চালাতে, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে অস্থির করে তুলতে। তাই আমরাও আমাদের নিরাপত্তা ঢেলে সাজিয়েছি। চিকেন নেকের ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো হচ্ছে, ভারতের দিকে যেগুলো পরিত্যক্ত এয়ার স্ট্রিপ আছে সেটাকেও ঢেলে সাজানো হচ্ছে। বাংলাদেশের সাধ্য নেই ভারতের কোনো ক্ষতি করে, হ্যাঁ, তবে পিঁপড়ে কামড়ালেও তো লাগে। আমাদের সতর্ক থাকতে হবে। বাংলাদেশে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে সমস্ত সংসদীয় আসন আছে বাংলাদেশে, তার সবকটাতে জামাত জয়লাভ করেছে। খুব অ্যালার্মিং। জামাত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। জামাত স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব মানত না। তারা মনে করত বাংলাদেশের সৃষ্টি হচ্ছে জিন্নাত দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারাঘাত। জামাত প্রধান বিরোধী দল। ভারত বাংলাদেশ সীমান্তে জামাতের রমরমা। শুভেন্দুবাবু 10ই জুলাই মুর্শিদাবাদে গিয়ে কি বলেছেন, যে অনুপ্রবেশকারী যাদের চিহ্নিত করা আছে তাদেরকে ফেরত পাঠাতে হবে। এই কাজে কোনো শৈথিল্য তার সরকার বরদাস্ত করবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এক, স্মার্ট বর্ডার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। ফেন্সিং দেওয়ার জন্য বিএসএফ এর যে জমি প্রয়োজন, সেই জমির সিংহভাগ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আর পুশব্যাক করার ক্ষেত্রে জামাত বাধা দিচ্ছে। তাই ভারত বাংলাদেশের সম্পর্ক অতীতে যা ছিল আওয়ামী লীগের সময়, এখন তো তা নেই। অত্যন্ত স্পর্শকাতরতা আছে। তবে ইউনূসের সময় যেরকম ছিল সম্পর্ক, সেই রকম সম্পর্ক নেই। ভারত তো মেডিকেল ভিসা, অন্য ভিসা দিচ্ছে, এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের কাছে এইমসের কোনো ইউনিট গড়া যায় কিনা সে ব্যাপারেও চিন্তা ভাবনা করছে। তা এই দুটো দেশের মধ্যে সম্পর্ক বর্তমানে কূটনৈতিক সম্পর্ক। এই আবহে শেখ হাসিনার ওই সাক্ষাৎকার যে আমি ডিসেম্বরে বাংলাদেশে ফিরব, মরতে হলে দেশের মাটিতেই মরব, খুবই তাৎপর্যপূর্ণ। এই উপমহাদেশের রাজনীতিতে নতুন করে অস্থিরতা সৃষ্টি হওয়ার যথেষ্ট উপাদান কিন্তু মজুদ আছে। ভাই ভাই, এটা মডেল না খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBIHM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBIHM এ পড়লে। কোর্সের শেষে SBIHM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBIHM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া,
পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।